আচ্ছা, আমি আজকে ক্যাশ ম্যানেজমেন্ট মডেলের ম্যাথগুলো নিয়ে দেখাবো বেসিক্যালি। তো এই ক্যাশ ম্যানেজমেন্ট মডেলের ম্যাথের মধ্যে 4টা মডেল নিয়ে কথা বলা আছে বেসিক্যালি ক্যাশ ম্যানেজমেন্টের জন্য বইয়ে, যেটা বই চ্যাপ্টার 4-এ আছে। সো বাউমোর মডেলের কথা বলা আছে, এন্ড বেরানিক মডেল, মিলার-ওয়ার মডেল এবং স্টোন মডেল, এই 4টা মডেলের কথা বলা আছে। সো এর মধ্যে বাউমল যে মডেলটা, সেই মডেলটা নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম আগের ভিডিওটাতে বা আগের ক্লাসটাতে বলতে পারো। তো সেখান থেকে দেখে নিতে পারো যদি কি ওটা মিস করে থাকো। তো আমি বাউমল মডেলের পরে যে অন্যান্য মডেলগুলো আছে সেই মডেলগুলোর শুধুমাত্র ম্যাথ পোর্শন নিয়ে এখন জাস্ট ম্যাথের পার্টটা দেখাবো। সো থিওরিটিক্যাল ডিসকাশন আমি এখন অতটা যাব না। আরেকটা ডিসক্লেইমার দিয়ে রাখতে চাই, সেটা হলো বাউমল মডেলে যে ম্যাথটা দেখাইছিলাম সেটা হলো বেসিক্যালি এই যে 1 নাম্বার যে ম্যাথটা আগের ক্লাসে দেখাইছিলাম। সো সেখানে একটা ভুল ছিল, বেসিক্যালি এটা বইয়ের ম্যাথটা। সো বইয়ে একটা ক্যালকুলেশন মিস্টেক্স ছিল যে তোমার ট্রানজাকশন কস্টের ভ্যালু 50 দেওয়া ছিল, ঠিক আছে। সো 50 যদি আসে তো সেই অনুযায়ী এন এর মান আসে 3 পয়েন্ট সামথিং আসে। সো জিনিসটাকে বইয়ের মতো অ্যান্সার সেম রাখার জন্য আমি এটাকে 50 থেকে চেঞ্জ করে ট্রানজাকশন কস্ট 25 করে দিয়েছি, যাতে আমার এন এর মান 5ই আসে, ঠিক আছে। এতে প্রফিটটা একটু চেঞ্জ হয়ে গেছে, বাট বইয়ে ক্যালকুলেশনে মিস্টেক আছে, এটা আমি একটু জানাই রাখলাম। তো আমার আগের ক্লাসটাতে আমি এখানে 50 লেখা ছিল, বাট রেজাল্টে 5 লেখা ছিল, ঠিক আছে। সো এই জিনিসটা আমি এর কারণে কোশ্চেন একটু চেঞ্জ করে জিনিসটা কারেক্ট করে দিয়েছি। সো আপডেটেড ফাইলটা তোমার হলো ইউটিউবের ইয়েতেও আছে, আমার ফোল্ডারেও পাবা, আমার ড্রাইভ ফোল্ডারও পাবা, অথবা ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবা। সো বাউমল মডেলের আলোচনা তো হয়েছে, এখন আমি বেরানেক মডেল নিয়ে বলবো। তো বেরানেক মডেল কনসেপ্টটা হলো বাউমল মডেলের এক্স্যাক্টলি অপোজিট সিচুয়েশনের জন্য আমরা বেরানেক মডেলটা ইউজ করে থাকি, যখন আমাদের ক্যাশ ফ্লো নেচার হয় এক্স্যাক্টলি অপোজিট অফ হোয়াট ইন বাউমল মডেল ইট ইজ, ঠিক আছে। সো বাউমল মডেলে এই জন্য বাউমল মডেলটা ভালো মতো বোঝা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো যদি কেউ বেরানেক মডেলটা বুঝতে চায় তাহলে অবশ্যই বাউমল মডেল সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত। যদি থাকে তাহলে বেরানেক মডেল কোনো কনসার্নের বিষয় হওয়ার কথা না। আমাদের বাউমল মডেলের ক্যাশ ফ্লোর নেচারটা কি? বাউমল মডেলে আমাদের ক্যাশ ফ্লোর নেচার ছিল যে পিরিয়ডিক ক্যাশ ইনফ্লো অ্যান্ড স্টেডি ক্যাশ আউটফ্লো। অর্থাৎ কি? অর্থাৎ হলো যে ক্যাশ ইনফ্লোটা যে আসবে সেটা পিরিয়ডিক, ঠিক আছে, সেটা হয়তো হঠাৎ হঠাৎ আসবে, ঠিক আছে। অর্থাৎ ধরো মাসে একবার তার ক্যাশ ইনফ্লো আসে, সেটা হয়তো রেন্টের টাকা বা কোনো কিছু টাকা, তার ক্যাশ ইনফ্লো আসে মাসে একবার। কিন্তু এই এই যে 1 মাসের পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যেই তার অনেকবার ক্যাশ আউটফ্লো যায় ছোট ছোট অ্যামাউন্টে, ঠিক আছে। সো এটাকে তোমার বলা হচ্ছে, এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমি যে মডেলটা ইউজ করি সেটা হলো বাউমল মডেল। সো তার এক্স্যাক্টলি অপোজিট সিচুয়েশন, যেখানে হলো একটা পিরিয়ড আছে, যেই পিরিয়ডের মধ্যে ক্যাশ আউটফ্লো একবার, তোমার ক্যাশ আউটফ্লো একবার হবে, কিন্তু ছোট ছোট ক্যাশ ইনফ্লো বা ছোট হোক বড় হোক ক্যাশ ইনফ্লো বারবার আসতে থাকবে, কিন্তু ক্যাশ আউটফ্লো তোমার একবার হবে, ঠিক আছে। তো এই ধরনের নেচার আর কি, ঠিক আছে। যে মানে বলতে গেলে তার উল্টা নেচার, ঠিক আছে, যে তোমার একটা স্টিডি ক্যাশ ইনফ্লো আসতে থাকবে এবং পিরিয়ডিক ক্যাশ আউটফ্লো হবে। এই ধরনের নেচারের ম্যাথের ক্ষেত্রে আমরা বেরানেক মডেল ইউজ করে থাকি। সো আই হোপ জিনিসটা কনসেপ্টটা বুঝাইতে পারছি। বাউমল মডেলের কথা চিন্তা করে, বাউমল মডেলের যে এক্সাম্পলটা ছিল বেরানেক মডেলে তার এক্স্যাক্টলি অপোজিট হবে এক্সাম্পল। সো আমি এক্সাম্পল দিয়েও বুঝাবো, ম্যাথে আসি, ডিরেক্ট ম্যাথ দিয়ে আমি বুঝাবো, ঠিক আছে। সো এই ম্যাথটা দেখি যদি আমরা, যে এ ফার্ম রিসিভস 1 লাখ পার ডে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেক দিন সে 1 লাখ টাকা করে তার ক্যাশ ইনফ্লো আসে, which it will eventually need to make disbursements and follow a policy of writing checks every 2 week। অর্থাৎ কি? প্রতি 2 উইকে তার একটা ক্যাশ আউটফ্লো যাবে, প্রতি 2 উইকে তার ক্যাশ আউটফ্লো যাবে, কিন্তু সে প্রত্যেক দিন 1 লাখ টাকা করে পায়, ঠিক আছে। তো যদি প্রত্যেক দিন 1 লাখ, এটাকে কম্বাইনলি হিসাব করি তাহলে হয়তো 14 দিনে তোমার এটা 14 লাখ হবে। তো 2 উইক পিরিয়ডটাকে তোমার অ্যামাউন্ট কত হচ্ছে, তোমার ক্যাশ ইনফ্লোর অ্যামাউন্ট 14 লাখ হচ্ছে, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখতে চাই, বেরানেক মডেলে বাউমল মডেলের যে ফর্মুলা গুলো আছে সেম ফর্মুলা ইউজ করে বাউমল মডেলের, বেরানেক মডেলের ক্ষেত্রে জাস্ট একটা ইন্টারপ্রিটেশনটা ডিফারেন্ট হয়ে যায়, ঠিক আছে। সো এই জিনিসটা এখানে এই ম্যাথটাতে দেখতে পারবা। সো এই ম্যাথের কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে এটা একটা মানে বেরানেক মডেল ম্যাথের টাইপের বোঝা যাচ্ছে, ঠিক আছে। যেখানে তোমার ক্যাশ ইনফ্লোটা কন্টিনিউয়াসলি আসতেছে, একটা ক্যাশ ইনফ্লো প্রত্যেকদিন 1 লাখ টাকা করে আসতেছে, এবং পিরিয়ডটা কত, পিরিয়ডটা হলো 2 উইক, ঠিক আছে। তাহলে এই টোটাল যে 2 উইক পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে আমার একবার ক্যাশ আউটফ্লো যাবে, ঠিক আছে।
বা হয়তো অল্প কয়েকবার যাবে। তো এটাকে স্টেডি ক্যাশ আউটফ্লো, ঠিক আছে। তো আমরা একবার ধরে নিচ্ছি, ঠিক আছে। তো স্টেডি ক্যাশ মানে স্টেডি না, পিরিয়ডিক ক্যাশ আউটফ্লো এবং স্টেডি ক্যাশ ইনফ্লো, ঠিক আছে। সো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে এখন আমরা বেরানেক মডেলের ম্যাথটা ইউজ করবো। সো আমরা সেম ফর্মুলাগুলো দিয়েই জাস্ট কেমনে আমরা বেরানেকের জন্য করা যায় জিনিসটা দেখবো, ঠিক আছে। সো এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, ইন্টারেস্ট রেটের ভ্যালু দেওয়া আছে, তোমার ট্রানজাকশন কস্ট অফ ইনভেস্টমেন্ট এন্ড ডিসইনভেস্টমেন্ট দিয়ে দিচ্ছে। আমরা শুরুতেই পড়ছি এই চ্যাপ্টারের যে একটা অ্যাজাম্পশন করা হয় যে ইনভেস্টমেন্ট অথবা ডিসইনভেস্টমেন্ট দুটার ক্ষেত্রেই আমার ট্রানজাকশন কস্ট সেম রেটে হবে, ঠিক আছে। এটা একটা অ্যাজিউম করে নেওয়া হয় এই চ্যাপ্টারে ম্যাথ, যাতে তোমার বাউমলে বলো বা বেয়ানেক মডেলও একই জিনিস অ্যাজিউম করে নেওয়া হচ্ছে, ঠিক আছে। সো এখন আমাদের এখানেও ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রথমে আমাদের এন বের করা লাগতেছে। অপটিমাল স্ট্র্যাটেজি বের করার জন্য আমাদের শুরুতে এন বের করা লাগবে। এন হলো অপটিমাল নাম্বার অফ ট্রানজাকশন, ঠিক আছে। অর্থাৎ যেই পরিমাণ ট্রানজাকশন করলে আমার প্রফিট ম্যাক্সিমাম হবে। ট্রানজাকশন বলতে কি বোঝায়? ট্রানজাকশন বলতে বোঝায় এখানে আমার ইনভেস্টমেন্টও করতে হবে, ডিসইনভেস্টমেন্টও করতে হবে। ইনভেস্টমেন্ট করাটা একটা ট্রানজাকশন, ডিসইনভেস্টমেন্ট করাটা আরেকটা ট্রানজাকশন, ঠিক আছে। সরি আমি একটু একটা জিনিস ভুল বলতেছি, তোমার ডিসইনভেস্টমেন্ট করাটাকে ট্রানজাকশন বলতেছে, না ঠিক আছে। সো ইনভেস্টমেন্ট করা একটা ট্রানজাকশন এবং ডিসইনভেস্টমেন্ট করা আরেকটা ট্রানজাকশন। সো টোটাল কতবার ইনভেস্টমেন্ট করার লাগতেছে এবং টোটাল কতবার ডিসইনভেস্টমেন্ট করার লাগতেছে, এই দুটার টোটাল অ্যামাউন্ট যোগ করলে যেটা পাচ্ছ সেটা হলো টোটাল নাম্বার অফ ট্রানজাকশন, ঠিক আছে। সো এখানে আমাদের আসতেছে টোটাল নাম্বার অফ ট্রানজাকশন 7। আচ্ছা কেমনে আসতেছে? আমরা সেম ফর্মুলা ইউজ করতেছি এন এর, যে আই ওয়াই ডিভাইডেড বাই 2 এ পুরোটাকে রুট স্কোয়ার করলে আমরা এন এর অপটিমাল নাম্বার অফ এন পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস বলবো যে ইন্টারেস্ট রেটের ভ্যালুটা কত দেওয়া আছে, 6.825%। সো ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত পার্সেন্টেজ যদি লেখা থাকে, পার্সেন্ট ওয়ার্ডটা যদি শেষে লেখা থাকে, তাহলে আগে কি পয়েন্ট আছে না নাই এগুলো দেখবার কিছু নাই, ঠিক আছে। যেমন আমি যদি আর একটা ম্যাথ আছে, কোথায় জানি আমি দেখি, একটা ম্যাথ এরকম এক্সাম্পল আছে, যেমন এটা দেখো, এই ম্যাথে কি বলা 0.02%, ঠিক আছে। তাহলে যদি 0.02% হয় তাহলে এইটা রেটটা কত হবে? রেট হবে 0.0002%, ঠিক আছে, মানে 0.0002, ঠিক আছে, আর পার্সেন্ট বসবে না তুমি। সো এটাকে যখন তুমি সংখ্যায় লিখতে যাবে, এই পার্সেন্ট ওয়ার্ডটা উঠে দশমিক ঘরটা আরো 2 ঘর আগে চলে যাবে, অর্থাৎ দশমিক ঘরের পর 3টা জিরো তারপর 2, ঠিক আছে। তো এই জিনিসটা এক নাম্বার কনসিডারেশন মাথায় রাখতে হবে। আরেকটা কনসিডারেশন কি মাথায় রাখতে হবে? এটা মাথায় রাখতে হবে যে আমার যে ইন্টারেস্ট রেটটা লাগবে ম্যাথ করার জন্য, সেই ইন্টারেস্টটা হলো পিরিয়ডিক ইন্টারেস্ট রেট, ঠিক আছে। পিরিয়ড কোনটাকে বলে? পিরিয়ড বলে বাউমল মডেলের ক্ষেত্রে ক্যাশ ইনফ্লোটা যত সময় পর পর আসতেছে, ক্যাশ ইনফ্লো, প্রত্যেকটা ক্যাশ ইনফ্লো, সেটা হলো ওই সময়টা হলো তোমার পিরিয়ড, ঠিক আছে। আবার বেরানেক মডেলের ক্ষেত্রে যত সময় পর পর ক্যাশ আউটফ্লো হচ্ছে সেই সময়টা হলো তোমার সেই সময়টা হলো তোমার পিরিয়ড, ঠিক আছে। সো বেরানেক মডেলের ক্ষেত্রে এখানে কি হচ্ছে, যেমন এই ম্যাথটাতে আমার প্রতি 2 উইক পর পর আমার ক্যাশ আউটফ্লো করা লাগতেছে, ঠিক আছে। তাহলে আমার পিরিয়ড হলো 2 উইক, ঠিক আছে। তাহলে আমার যে ইন্টারেস্ট রেটটা লাগবে সেটা 2 উইকের ইন্টারেস্ট রেট লাগবে। এখন কোশ্চেনে যে ইন্টারেস্ট রেটে দেওয়া থাকুক এটাকে আমার 2 উইকের ইন্টারেস্ট রেটে কনভার্ট করা লাগবে। কোশ্চেনে যদি দিয়ে দেয় আমাকে 1 উইকের ইন্টারেস্ট রেট, তাহলে আমি 2 উইকের ইন্টারেস্ট কেমনে পাবো? 2 দিয়ে গুণ করে। কোশ্চেনে যদি আমাকে দিয়ে দেয় 1 মান্থের ইন্টারেস্ট রেট, তাহলে আমি পিরিয়ডিক 2 উইকের ইন্টারেস্ট কেমনে পাবো? 2 দিয়ে ভাগ করে। সো যেইটাই থাকে, মনে করো 1 বছর ইন্টারেস্ট রেট দিয়ে দিছে, তাহলে আমি কি করবো? 52 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে, ঠিক আছে। সো যেভাবেই দেওয়া থাকুক আমার যেই পিরিয়ড আছে ওই পিরিয়ডিক ইন্টারেস্ট রেট এটাকে কনভার্ট করে নিতে হবে। সো এখানে আমাকে দেখো ইয়ারলি ইন্টারেস্ট রেট 6.825 দেওয়া আছে। সো এটা ইয়ারলি যেটা দেওয়া আছে এটাকে ডিভাইড বাই 52 ইনটু 2, ঠিক আছে, করলে আমার 0.2625 আসতেছে, ঠিক আছে। সো এটাও পাশে পার্সেন্ট লেখা, তাহলে আরো 0.2 ঘর আগে চলে এসে 0.002625 এটা করে আমরা ইন্টারেস্ট রেটের অ্যামাউন্টটা পাচ্ছি। সো এটা ইন্টারেস্ট রেট নিয়ে জেনারেল কনসেপ্ট বলছি, এটার ক্ষেত্রে বাউমল বেরানেকের কিছু নাই তেমন একটা। দেন এখন আমি আসি বেরানেক মডেলের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট কি করতেছি, ঠিক আছে। ওয়াই আমাদের বাউমল মডেলে ছিল ক্যাশ ইনফ্লোর অ্যামাউন্টটা, ঠিক আছে। কিন্তু এখানেও কিন্তু ডিফারেন্ট কিছু নাই, না ঠিক আছে বলতে পারো ক্যাশ আউটফ্লো। এখানে মানে জিনিসটা আমি বুঝাই, ওয়াই ওখানে ছিল ক্যাশ ইনফ্লো, এখানে ওয়াই হলো ক্যাশ আউটফ্লো, কিন্তু এখানে ক্যাশ আউটফ্লো অ্যামাউন্ট কি দেওয়া আছে? দেওয়া নাই। তুমি কেমনে বুঝবে প্রত্যেক পিরিয়ডে ক্যাশ আউটফ্লো কত হবে? বিষয়টা হলো এরকম যে আমি যদি দেখাই এখানে প্রত্যেক দিন 1 লাখ টাকা করে আসতেছে, পিরিয়ড হলো 2 উইকের, অর্থাৎ কি 14 দিনে 14 বার 1 লাখ টাকা আসবে। আর ক্যাশ আউটফ্লো আমি কি বলছি, একটা পিরিয়ডে ক্যাশ আউটফ্লো একবার হবে, ঠিক আছে। অর্থাৎ এই যে 1 লাখ টাকা আসতেছে, 1 লাখ টাকা আসতেছে তোমার, এটা ধরো
অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাকাউন্টে তুমি 1 লাখ টাকা রাখতেছো, যা আসতেছে আরো 1 লাখ টাকা আসতেছে, এভাবে 14 বার আসবে। কিন্তু যখন 14 দিন শেষ হবে তখন তোমার অ্যাকাউন্টে টোটাল কত টাকা জমা পড়ছে? 14 লাখ টাকা জমা পড়ছে। তুমি এই ক্যাশ 14 লাখ টাকার পেমেন্ট তোমার করা লাগতেছে যখন একটা পিরিয়ডটা শেষ হইলে, অর্থাৎ 2 উইক শেষ হইলে তখন তোমার প্রতি 14 দিন পর পর তোমার 14 লাখ টাকা দেওয়া লাগতেছে, কিন্তু ক্যাশ আউটফ্লো তোমার কন্টিনিউয়াসলি হচ্ছে। এখানে ডিসিশনটা কি, যে যেই ক্যাশ আউটফ্লোটা ক্যাশ ইনফ্লোটা আগে আসতেছে, ওই ক্যাশ ইনফ্লোটাকে তো তুমি এতটুকু সময়ের জন্য ইনভেস্টমেন্ট করতে পারো, বা এটা যদি যেটা এই টাইমে আসতেছে সেটা এতটুকু সময়ের জন্য ইনভেস্টমেন্ট, সো কোনটা কতটুকু সময়ের জন্য ইনভেস্টমেন্ট করা উচিত, কারণ এখানে একটা ট্রানজাকশন কস্টের বিষয় আছে, সেটা বোঝার জন্য আমরা এই মডেলগুলো ইউজ করতেছি, ঠিক আছে? যে কোন স্ট্র্যাটেজিতে ইনভেস্টমেন্ট করলে কত সময়ের জন্য কত অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করব, কত অ্যামাউন্ট ডিসবার্সমেন্ট করব কোন টাইমে, সেটা বেস্ট পসিবল মেজারমেন্টটা বের করার জন্য আমরা এই মডেলটা ইউজ করতেছি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আমাদের ক্যাশ আউটফ্লো কত হবে, 14 লাখ হবে, কারণ 1 লাখ করে আমাদের 14 দিনে আসতেছে এবং 14তম দিনে আমি এটা ক্যাশ পরিশোধ করে দিচ্ছি, তাহলে 14 লাখটা হলো আমার ক্যাশ আউটফ্লোর অ্যামাউন্ট, ঠিক আছে? তাহলে আমার এখানে ওয়াই এর ভ্যালু হিসেবে কি বসবে? ওয়াই এর ভ্যালু হিসেবে, যেমন আমার ওয়াই এর ভ্যালু হিসেবে ক্যাশ ইনফ্লোর অ্যামাউন্ট বসছিল বাউমল মডেলে, সো এখানে আমার ক্যাশ আউটফ্লোর অ্যামাউন্টটা আসতেছে 1.4 মিলিয়ন, ঠিক আছে? সো দেন এখানে ফর্মুলা তো সেমই আছে, এতে ট্রানজাকশন কস্টের ভ্যালু তুমি এখানে বসাই দিছো, পার ট্রানজাকশন কস্টের ভ্যালু, তাহলে তোমার এন এর মান আসছে 7। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, বাউমল মডেলের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলছি যে এন এর বিষয়টা, ঠিক আছে? তো এন যেই মান আসে, ঠিক আছে, যেমন এন এর মান যদি 7 আসে, ঠিক আছে, এটার মানে বাউমল মডেলের ক্ষেত্রে যে বিষয়টা হয় কি, যে এন এর মান যা আছে তার চেয়ে এন থেকে প্রত্যেকটা হলো তোমার কি বলবো, প্রত্যেকটা হলো তোমার ডিসইনভেস্টমেন্ট, মানে আমি ধরো এটা তোমার বাউমল মডেল, ঠিক আছে? এক্সাম্পল দিয়ে বুঝে তাহলে বুঝতে ইজি হবে। ধরো এটা বাউমল মডেল, বাউমল মডেলে এন এর মান 7 আসায় আমি এটা বুঝতে পারবো যে আমার এখানে 6টা ইনভেস্টমেন্ট, 6টা ডিসইনভেস্টমেন্ট ট্রানজাকশন হবে এবং একটা ইনভেস্টমেন্ট, অর্থাৎ বাউমৌলে তো আমার পিরিয়ডিক ক্যাশ ইনফ্লো আসে, অর্থাৎ প্রতি 1 মাস পর পর ধরো 30,000 টাকা আসে, ঠিক আছে? তাহলে এই 30,000 টাকা আমার একটা জিনিস আমি লিখি আবার, দাঁড়ো, আমার দুইটা অ্যাকাউন্ট থাকে তাই না, একটা আমার থাকে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, আরেকটা থাকে আমার ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে? এই দুটো তো আমার মেইন অ্যাকাউন্ট, ঠিক আছে? ক্যাশ অ্যাকাউন্ট বলতে ডিসবার্সমেন্ট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আমি ক্যাশ জমা রাখছি, সেখান থেকে আমি আলটিমেটলি টাকা পরিশোধ করবো আমার নিয়মিত খরচগুলোর জন্য, ঠিক আছে? এখন বাউমল মডেলে কি হচ্ছে, বাউমল মডেলে তো আমার ক্যাশ যে ইনফ্লোটা এটা তো প্রতিনিয়ত আসতেছে না, এটা আসতেছে একবার, মানে প্রতি পিরিয়ডে ধরো প্রতি 1 মাসে একবার আসতেছে, ঠিক আছে? তো তখন যখন একবার আসতেছে, ধরো আমি যে এক্সাম্পলটা দেখাইছিলাম আগের লেকচারে, তো সেখানে দেখাইছিলাম যে ধরো 30,000 টাকা আসতেছে, তো 30,000 প্রথমবার যখন আসতেছে, পুরোটাই ধরো আমি 30,000 টাকা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, বা 20,000 টাকা হয়তো না, পুরোটা না, ধরো 20,000 আমি এখানে রাখলাম ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে, বা 20K লিখে দিলাম, আর 10K আমি ওখানে দিয়ে দিলাম ক্যাশ অ্যাকাউন্টে, ঠিক আছে? তারপর আমি কি করতেছি, তারপর আমি এখান থেকে যেই এই ক্যাশ অ্যাকাউন্টের টাকা তো আমার শেষ হয়ে যাবে একবার, ঠিক আছে? তখন আমি আবার এখান থেকে কিছু টাকা ডিসবার্সমেন্ট করে আবার ক্যাশ অ্যাকাউন্টে কিছু রাখবো, পরে দিয়ে আবার এখান থেকে কিছু বা ডিসবার্সমেন্ট করে ক্যাশ অ্যাকাউন্টে আবার কিছু ব্যালেন্স সেট করলাম, ঠিক আছে? তো এই ক্যাশ অ্যাকাউন্ট থেকে আলটিমেটলি আমার এই সাপ্লায়ারদের পেমেন্ট করা, ক্রেডিটরদের পেমেন্ট করা, এই পেমেন্ট গুলা যাচ্ছে এখান থেকে, ঠিক আছে? তো এটা শেষ হয়ে গেলে তখন এখানে আবার ব্যালেন্স ভরানো হবে, ঠিক আছে? তো আলটিমেটলি বাউমল মডেলে হচ্ছে কি, এই ট্রানজাকশনটা, এই যে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে একবার টাকা ঢুকাইছো, এরপর থেকে কিন্তু আর ইনভেস্টমেন্ট করতেছো না ওই পিরিয়ডের মধ্যে, ধরো 1 মাসের পিরিয়ড, কিন্তু কারণ 1 মাসে তো একবারই ক্যাশ ইনফ্লো হচ্ছে, আর কি ইনভেস্টমেন্ট করবা? কিন্তু তোমার দেখা যাচ্ছে যে ডিস ইনভেস্টমেন্ট অনেকবার হচ্ছে, ঠিক আছে? ওই টাকাটা আস্তে আস্তে করে তুমি ব্যালেন্সটা খরচ করতেছো। সো এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, যদি বাউমল মডেলের ক্ষেত্রে আমার এর মান 7 হতো, সেক্ষেত্রে আমার এটা দ্বারা বোঝানো হতো যে ইনভেস্টমেন্ট ট্রানজাকশন একটা, ডিসইনভেস্টমেন্ট ট্রানজাকশন 6টা, ঠিক আছে? এরকম হতো আমার বাউমল মডেলের ক্ষেত্রে। কিন্তু এটা তো বাউমল মডেল না, এটা বেরানেক মডেল, এখানে নেচারটা কি একটু ডিফারেন্ট, ঠিক আছে? তাহলে এখানে হবে উল্টো, এখানে হবে যদি এন এর মান 7 আসে, সেটা তার অর্থ হলো যে আমার ইনভেস্টমেন্ট ট্রানজাকশন 6টা, ডিসইনভেস্টমেন্ট ট্রানজাকশন একটা, ঠিক আছে? অর্থাৎ এন এর যা মান আসছে, এন মাইনাস ওয়ান হলো আমার কি, এন মাইনাস ওয়ান হলো আমার ইনভেস্টমেন্ট ট্রানজাকশন, হ্যাঁ, কতবার ডিপোজিট করবো, ঠিক আছে, নাম্বার অফ ডিপোজিট, ঠিক আছে? আর বাউমল মডেলের ক্ষেত্রে এন মাইনাস ওয়ান হলো আমার
ডিসইনভেস্টমেন্ট ট্রানজাকশন, ঠিক আছে? তাহলে এখানে আমার দেখো, আমার ধরো বামল মডেলের কথা বললাম, যেমন বেনেক মডেলের কথা বললাম, যে আমার প্রতি এই যে 14 দিনের হলো আমার পিরিয়ড, এবং প্রত্যেক দিন 1 লাখ টাকা করে আসতেছে। তাহলে এই যে প্রত্যেক দিন 1 লাখ টাকা করে আসতেছে, তুমি প্রত্যেক দিন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে টাকা রাখতেছো। প্রথম দিন 1 লাখ রাখলা, দ্বিতীয় দিন 1 লাখ রাখলা, আচ্ছা পিরিয়ড আসতেছে। আচ্ছা যাই হোক, ধরো আমি অপটিমাল নাম্বার অফ ট্রানজাকশন তো যাই না, ধরো আমি আচ্ছা আমি আরো ক্লিয়ার করে বলে দিই। অপটিমাল নাম্বার অফ ট্রানজাকশন এখানে তোমার কত আসছে? 7। তোমার 14 বার আসতেছে। আচ্ছা যাই হোক, ওই কমপ্লেক্সিটিতে না যাই, তাহলে কনফিউজড হবে, ওটা আমি ওই এক্সাম্পলটা পরে দিব। নর্মালি বলি, ধরো অপটিমাল নাম্বার অফ ট্রানজাকশন কত বাদ দাও, মেইন কথা হলো তোমার যদি 7ই হয়, ঠিক আছে, এবং ধরো পিরিয়ডও 7 দিনের, ঠিক আছে, পিরিয়ড 7 ডেজের, এবং অপটিমাল নাম্বার অফ ট্রানজাকশন 7, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেক দিন 1 লাখ আসবে, আর 1 লাখ টাকা করে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে রাখবা, 1 লাখ টাকা করে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে রাখবা, 1 লাখ টাকা করে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে রাখবা, এবং ফাইনালি যখন 7 লাখ হয়ে যাবে, তখন তুমি হয়তো এটা মানে ফাইনালি একবার তুমি এটাকে ডিসবার্সমেন্ট করবা, ডিসইনভেস্টমেন্ট করবা। এটাকে ডিসইনভেস্টমেন্ট বলতেছে, যখন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থেকে ক্যাশ অ্যাকাউন্টে আনতেছো। আর ক্যাশ অ্যাকাউন্ট থেকে যখন তুমি এটা পেমেন্ট করে দিচ্ছ, এটাকে ডিসবার্সমেন্ট বলতেছে, ঠিক আছে। তো একবার ডিসইনভেস্টমেন্ট করতেছো, বারবার ইনভেস্টমেন্ট করতেছো, ঠিক আছে। তাহলে এন এর মান 7 হওয়ার অর্থ হলো 6 বার ডিপোজিট করবা, 6 ডিপোজিট এবং 1 উইথড্রয়াল হবে, ঠিক আছে। এখন এই জিনিসটাই যখন আমরা বাউমল মডেলে হয়ে যাচ্ছে, তখন এন এর মান 4 এর অর্থ কি? যেমন এই 1 নম্বর ম্যাটটা দেখো, এখানে এন এর মান 5 আসছে, এটার অর্থ কি? 5 বার হবে তোমার উইথড্রয়াল, এটা 4 বার হবে তোমার উইথড্রয়াল, ঠিক আছে, এবং একবার ডিপোজিট হচ্ছে, ঠিক আছে। জিনিসটা কিন্তু এক্স্যাক্টলি অপোজিট কনসেপ্ট, ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস বলবো, যে প্রত্যেক পিরিয়ডে তোমার 14 লাখ টাকা মানে 1 লাখ টাকা করে প্রত্যেক দিন আসতেছে। আবার তোমার অপটিমাল নাম্বার অফ ট্রানজাকশন হলো 7, এবং তোমার পিরিয়ড হলো 2 উইক, অর্থাৎ কি 14 দিন এরকম 1 লাখ টাকা করে আসবে। কিন্তু তোমাকে বলতেছে যে ট্রানজাকশন 14 বার না, 7 বার করা উচিত। অর্থাৎ কি? অর্থাৎ বুঝতে পারতেছো যে তুমি 1 লাখ এবং 1 লাখ 2 লাখ জমাবা, জমায় 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করবা। হ্যাঁ, যদি আমি একটু ক্লিয়ার করে বুঝাই, তোমার প্রত্যেক দিন 1 লাখ করে আসতেছে। প্রথম দিন 1 লাখ টাকা ক্যাশ ইনফ্লো আসলো, তুমি 1 লাখ টাকা ইনভেস্টমেন্টে খাটাই দিবা ডাইরেক্ট না, দ্বিতীয় দিন পর্যন্ত ওয়েট করো। দ্বিতীয় দিন আসলো কত? 2 লাখ টাকা, আরো 1 লাখ আসলো, এখন তোমার ব্যালেন্স কত হলো? 2 লাখ। এই 2 লাখ টাকা তুমি ইনভেস্টমেন্ট করো, প্রতি 2 দিন পর পর ইনভেস্টমেন্ট করবা, ঠিক আছে। সো এখানে তোমার প্রতি 2 দিন পর পর করলে, তাহলে তোমার 14 দিনে আলটিমেটলি 7টা ট্রানজাকশন হবে, ঠিক আছে। সো এর কারণে এন এর মান যেহেতু 7, তাহলে আমরা বুঝতে পারতেছি, এবং পিরিয়ড যেহেতু তোমার 2 উইকস, সেটা এটা আমি জাস্ট কনসেপ্ট বুঝাচ্ছি, এটা তোমার এভাবে বের করা লাগবে না। এটা হলো আহ, মানে বের করতে পারো, এটা মানে বের করা লাগলে সেক্ষেত্রে ফর্মুলা ইউজ করেই বের করতে পারবা, ঠিক আছে। যে ফর্মুলা কি? ফর্মুলা হলো যে তোমার এই জিনিসটা দেখো, যদি তোমার এখানে ফর্মুলা এইটা দেখো, যদি বাউমল মডেলে আমরা কতবার উইথড্রয়াল বা ডিসইনভেস্টমেন্ট করবো, বাউমল মডেলে কি হচ্ছে, আমরা ডিসইনভেস্টমেন্টটা বারবার করতেছি, তাই না? তো সেটা আমরা কেমনে বের করতেছি? প্রতি 1/nth পিরিয়ডে আমরা ডিসইনভেস্টমেন্ট করতেছি। এক্ষেত্রে আমাদের বেরানেক মডেলে কি হচ্ছে, যে আমরা ইনভেস্টমেন্টটা বারবার করতেছি, ডিপোজিট বারবার করতেছি। ডিপোজিটের মান প্রতি কত পিরিয়ড পর পর ডিপোজিট করবে, এটা আমরা 1/nth পিরিয়ড দিয়ে বের করবো, ঠিক আছে। তাহলে আমাদের পিরিয়ড কত দিনের? 14 ডেজের। তাহলে আমি পিরিয়ড লিখলাম পিরিয়ড লিখলাম 14 কে আমি 1/n দিয়ে গুণ করব, তখন আমি পেয়ে যাব প্রতি কত দিয়ে। তো 1/n, n এর মান আমার কত আসছে? 7 আসছে। তাহলে এখানে 7 বসাই দিলাম, ঠিক আছে। তাহলে 1/nth পিরিয়ড আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখানে কত আসতেছে? 7, 14 কাটাকাটি করলে আমার 2 আসতেছে। সো এই যে 2, অর্থাৎ প্রতি 2 দিন পর পর আমার ট্রানজাকশন গুলো হবে, ঠিক আছে। তাহলে প্রতি 2 দিনে আমার জমা পড়বে 2 লাখ টাকা। এখানে একটু ভুল লেখছি নাকি? হ্যাঁ, ভুল লেখছি মেবি, এখানে 2 মিলিয়ন লিখে ফেলছি ভুলে, এটা হবে 2 লাখ, ঠিক আছে। 2 লাখ, একটু দাগ পড়ে গেছে। সো এখানে 2 লাখ হবে। এছাড়া এই ক্যালকুলেশন গুলো বাকিগুলো ঠিক আছে। এখানে 2 লাখ হবে, তো প্রতি 2 দিন পর পর 2 লাখ টাকা আমি ইনভেস্টমেন্ট করব। আচ্ছা, ওকে। তো আর আর দেখো এখানে আর কি কি আমার বের করা লাগতেছে। দ্য অ্যামাউন্ট অফ ফাইনাল উইথড্রয়াল, অ্যামাউন্ট অফ পিরিয়ডিক ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এই যে এখানে ভুল লিখছি, এখানে এটা ভুল আসছে, এখানেই ভুল লিখছি আমি, ঠিক আছে। 1.4 মিলিয়ন কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে তো 2 মিলিয়ন আসার কোনো সুযোগ নেই, ঠিক আছে। তাহলে এটা আসবে তোমার 2 লাখ, ঠিক আছে, অথবা 0.2 মিলিয়ন। সো এই 2 লাখ হবে তোমার পিরিয়ডিক ইনভেস্টমেন্ট। সো পিরিয়ডিক ইনভেস্টমেন্ট, এই যে তুমি কত পিরিয়ড পর পর ইনভেস্টমেন্ট করবা, সেটা 1/n দিয়ে ভাগ করতেছো, ঠিক আছে। আবার আমি একটা পেজ দেখাইছিলাম আগের ক্লাসে, ঠিক আছে। এখন আমার কাছে ওই পিডিএফটা কোথায় আছে দেখতে হবে। সো ওই পেজটাতে তোমার সব ফর্মুলা লেখা আছে। আচ্ছা আমি দাঁড়ান বের করি, তাহলে কনফিউশন হবে না। প্রয়োজন হলে এটা তুলে নিতে পারবে, আমার খুঁজতে হবে, এখন দেখতে হবে এটা কোথায় আছে।
আহ, পাওয়া গেছে মনে হয়, এটাই নাকি দেখতে হবে চেক করে, নাও হইতে পারে এটা। এই যে এটাই, এখানে আমার ছিল বাউমল মডেলের সব ধরনের ফর্মুলা, যে ইন্টারেস্ট ইনকাম কেমনে বের করবো, প্রফিট কেমনে বের করবো, উইথড্রয়াল, ইনভেস্টমেন্ট। সো এখানে জিনিসটা একটু উল্টা হয়ে যাবে, ঠিক আছে। তোমার যেমন প্রত্যেক টাইমে কতবার উইথড্রয়ালের টাইম কেমনে বের করবো, 1/n × y। তো এখানে উল্টা হয়ে যাচ্ছে তোমার, মানে 1/n × y হলো তোমার প্রতি উইথড্রয়ালের টাইম না, প্রতি ইনভেস্টমেন্টের টাইম। ঠিক আছে, ফর্মুলা সেম থাকছে, ফর্মুলা কোনটা চেঞ্জ হবে না। আহ, তারপর হলো তোমার n-1 হলো, এখানে কি লিখছে, উইথড্রয়ালের n-1 বার তুমি উইথড্রয়াল করবা। তো এখানে উল্টো হয়ে যাবে, যে তোমার বেরানেক হয়ে যাবে n-1 বার তুমি ডিপোজিট করবা। ঠিক আছে, এবং উইথড্রয়াল হবে তোমার একবার। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার বেরানেক মডেলের ক্ষেত্রে। সো প্রতি উইথড্রয়ালের জায়গায় ইনভেস্টমেন্টের জায়গায় ডিসইনভেস্টমেন্ট, এই জাস্ট এই দুইটা জিনিস তোমার রিভার্স হয়ে যাবে ফর্মুলার ক্ষেত্রে, আর এমনি সেম থাকতেছে। সো এন এর মান বের করছি, ঠিক আছে। এখন আমাদের যদি এটা হলো আমাদের প্রফিট ফাংশন, ঠিক আছে। ঠিক আছে, এখন প্রফিট তো শুধু বের করলে হবে না, আমাকে কি শুধু প্রফিট বের করতে বলছে, আমাকে জানতে চাইছে হোয়াট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, কি স্ট্র্যাটেজিতে আমার ইনভেস্টমেন্ট করা উচিত। তাহলে যখন আমাকে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি জানতে চাবে, তখন আমাকে স্ট্র্যাটেজি কমপ্লিটলি বলতে হবে যে আমার প্রত্যেক পিরিয়ডে এত অ্যামাউন্ট করে আমি ক্যাশ গুলা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে জমা দিব, এবং এত সময় পর পর আমি সেটাকে ক্যাশ অ্যাকাউন্টে ট্রানজাকশন করব, এবং অ্যামাউন্টটা হলো এত। এভাবে আমার ইনভেস্টমেন্ট আমাদের এই জিনিসগুলো বলে দিতে হবে, তখন আমার পুরো একটা কমপ্লিট স্ট্র্যাটেজি ডিজাইন করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের বাউমল মডেলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতেছিলাম, ঠিক আছে, যে আমরা ইনিশিয়ালি কি পরিমাণ ডিপোজিট করব। ঠিক আছে, অর্থাৎ বাউমল মডেলে কি হচ্ছে, যে একবার ক্যাশ ইনফ্লো আসতেছে। ঠিক আছে, তো ওই ক্যাশ ইনফ্লো থেকে আমি কত টাকা শুরুতে ইনভেস্টমেন্ট করে দিব, আমি এই ফর্মুলা দিয়ে বের করতেছিলাম। ঠিক আছে, কিন্তু এখানে হবে কি, এখানে উল্টো হবে। ঠিক আছে, যে ফাইনালি কত টাকা উইথড্রয়াল করবা, অর্থাৎ কি, অর্থাৎ এখানে তুমি ইনভেস্টমেন্ট করতেছো 1 লাখ 1 লাখ করে, 2 লাখ 2 লাখ করে ইনভেস্টমেন্ট করতেছো, কিন্তু ফাইনালি 14তম দিনে তো উইথড্রয়াল করবা। ঠিক আছে, হ্যাঁ, তো এরকম আর কি, যে কত অ্যামাউন্ট উইথড্রয়াল করবা, দ্য অ্যামাউন্ট অফ ফাইনাল উইথড্রয়াল। ঠিক আছে, উইল বি, এখানে হলো তোমার এই ফর্মুলাটা ইউজ করে তুমি বের করে ফেলবা, তো তখন তোমার এটা আসতেছে। তারপর অ্যামাউন্ট অফ পিরিয়ডিক ইনভেস্টমেন্ট, এই জায়গাটাতে তোমার লেখা ছিল, এটা ছিল অ্যামাউন্ট অফ পিরিয়ডিক উইথড্রয়ালের ফর্মুলা। ঠিক আছে, এখন পিরিয়ডিক উইথড্রয়াল না করে তুমি পিরিয়ডিক ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট বের করবা। ঠিক আছে, তো এটা অলরেডি এক্সপ্লেইন করা হয়েছে। পিরিয়ডিক ইনভেস্টমেন্ট হলো প্রতি মানে তোমার পিরিয়ড আসতেছে 2 দিনের, অর্থাৎ প্রতি 2 দিন পর পর তুমি টু এটা হবে তোমার 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। এবং প্রফিট সেম ফর্মুলা ইউজ করে, প্রফিটের ফাংশন ফর্মুলা সেম থাকতেছে জাস্ট, এবং এটার ক্ষেত্রে তোমার ফর্মুলাও সেম, সব ইন্টারপ্রিটেশনও সেম আর কি। ওটাতে তো ইন্টারপ্রিটেশন ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তো তোমার আলটিমেটলি তোমার প্রফিট চলে আসছে। সো এই হলো তোমার বেয়ারনেক মডেল। আই হোপ জিনিসটা বুঝাইতে পারছি। হয়তো কিছুটা কমপ্লেক্স লাগতে পারে, কারণ আমি এক্সাম্পল দিয়ে জিনিসটাকে আবার রিলেট করার চেষ্টা করছি। এখন যদি আগের ক্লাসটা না করে থাকো, তাহলে হয়তো এই এক্সাম্পল হঠাৎ করে ক্যাচ করতে একটু ডিফিকাল্ট লাগতে পারে, বাট যদি আগের ক্লাসটা করে থাকো, আগের ক্লাসটাতে আমি বাউমল মডেলের এক্সাম্পল দিছিলাম, তো সেটার সাথে রিলেট করে এখন আমি জিনিসটাকে বেরানেক মডেলের পার্সপেক্টিভ থেকে এক্সাম্পলটাকে দেখাইছি। এর কারণে হয়তো বুঝতে পারবা, বাট যদি ওটা না করে থাকো, সেক্ষেত্রে হয়তো একটু এক্সাম্পল বুঝতে কষ্ট হতে পারে। বাট ম্যাথের ক্ষেত্রে কি তোমার ওই খুব বেশি ডিফিকাল্ট কিছু না। এইগুলা হলো তোমার বাউমল মডেলের ফর্মুলা, ম্যাথ বের করা। ঠিক আছে, সো যখন এটা বেরানেক মডেলে হয়ে যাবে, তখন যেসব জায়গায় ফর্মুলাতে নাম লেখা আছে ইনভেস্টমেন্ট, ওটা হয়ে যাবে ইনভেস্টমেন্টের জায়গায় ডিসইনভেস্টমেন্ট অথবা উইথড্রয়াল। ঠিক আছে, আর যেসব জায়গায় লেখা উইথড্রয়াল বা ডিসইনভেস্টমেন্ট, ওসব জায়গায় ফর্মুলার নাম হয়ে যাবে ইনভেস্টমেন্ট। এই চেঞ্জটা তুমি যদি ফর্মুলার নেমে করে ফেলো, তাহলে তুমি দেখবা যে তুমি বা মানে বেরানেক মডেলের ফর্মুলাগুলো পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো সেটা ইউজ করে তুমি বের করে নিতে পারবা। আর তুমি একটু প্র্যাকটিস করে নিলা যে কি কি, যদি স্ট্র্যাটেজি জানতে চাই, তাহলে তোমার কি কি জিনিস বের করে নেওয়া লাগতেছে, যেন এটা এনশিওর করার চেষ্টা করবা যেন কোনো জিনিস মিস দিচ্ছ না অ্যান্সার লিখতে যায়। তোমাকে স্ট্র্যাটেজি বের করতে বলছে, ডাইরেক্ট এন বের করে তারপর প্রফিট বের করে তুমি অ্যান্সার দিয়ে চলে আসলা, বিষয়টা যাতে এরকম না হয়। দেন হলো এখানে একটা জিনিস টুইস্ট নিয়ে লেখা আছে, এটা নিজে পড়ে নিও। আমি জাস্ট শর্টে যদি বলি, এই যে তোমার টুইস্টের কথাটা স্যার ক্লাসে যেটা বলছো, জিনিসটাকে এখানে আনছি আর কি এক্সাম্পল দিয়ে। সো এই যে ইনভেস্টমেন্ট এবং ডিসইনভেস্টমেন্ট অ্যাজিউম করে না হয় 37.50, এখন এটা যদি মানে অ্যাজিউম করে না হয় যে সেম ট্রানজাকশন কস্ট ইনভেস্টমেন্ট এবং ডিসইনভেস্টমেন্ট, এটা যদি সেম অ্যাজিউম করা না হয়, এবং যদি বলে দেয় যে যে তোমার ট্রানজাকশন কস্ট তোমার হলো এত এত টাকা পর্যন্ত, ট্রানজাকশন কস্ট এত, এর উপরে যদি চলে যায় তখন ট্রানজাকশন কস্ট হবে এই রেটে। ঠিক আছে, যদি এরকম মানে করে দেয় শর্ত দিয়ে, তখন ওভাবে বের করে নিতে হবে তোমার আলাদা করে। ঠিক আছে, যেমন এখানে তোমাকে কোশ্চেনে বলে দিছে, একটা এক্সাম্পল যে দিছি, যে তোমার
বলে দিছে যে ইনভেস্টমেন্ট এবং ডিসইনভেস্টমেন্টের ট্রানজাকশন কস্ট সেম না। ইনভেস্টমেন্টের ট্রানজাকশন কস্ট 50 টাকা এবং ডিসইনভেস্টমেন্টের ট্রানজাকশন কস্ট 20 টাকা। ঠিক আছে, তো এখানে তোমার দেখো ইনভেস্টমেন্ট কয়টা হবে, ইনভেস্টমেন্ট হবে তোমার এখানে 6টা ইনভেস্টমেন্ট আর একটা ডিসইনভেস্টমেন্ট হবে। ঠিক আছে, তো ইনভেস্টমেন্টের কস্ট যদি 50 টাকা হয় তাহলে 6 × 50 কত হয়, 300 টাকা তোমার ইনভেস্টমেন্ট বাবদ যাচ্ছে। আর একটা যে ডিসইনভেস্টমেন্ট হবে সেই ডিসইনভেস্টমেন্টের জন্য 20 টাকা, শুধু কিন্তু 20 টাকার কথা বলা নাই, বলছে হলো 20 টাকা পার ট্রানজাকশন আপ টু 1 লাখ টাকা। অর্থাৎ তোমার ডিসইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা জানা লাগতেছে, আমার ডিসইনভেস্টমেন্টের যত অ্যামাউন্ট, ঠিক আছে, তো সেটার উপর বেস করে তো তোমার ডিসইনভেস্টমেন্টের অ্যামাউন্ট হলো 1.22 মিলিয়ন। ঠিক আছে, তাহলে মানে 12 লাখ টাকা। তো 1 লাখ টাকার উপর 20 টাকা তোমার আসতেছে ডিসইনভেস্টমেন্টের কস্ট। ঠিক আছে, তাহলে বাকি 11 লাখের উপর তোমার কত পার্সেন্ট আসবে সেটা বলে দিছে, 0.02% আসবে। সো 300 টাকা তোমার ইনভেস্টমেন্টের কস্ট, 20 টাকা ডিসইনভেস্টমেন্টের প্রথম 1 লাখের জন্য, আর বাকি 11 লাখের জন্য তোমার 0.002% করে তুমি 0.002 করে গুণ দিলে তখন তুমি ডিসইনভেস্টমেন্টের কস্ট পেয়ে যাচ্ছ। দুটো যোগ করলে তখন তুমি টোটাল ট্রানজাকশন কস্ট পেয়ে যাচ্ছ। সো এই যে তোমার প্রফিটের ফাংশন, এখান থেকেই এন এ অংশটুকুটাকে তোমার ট্রানজাকশন কস্ট বলা হয়। এই বাকি অংশটা হলো তোমার ইন্টারেস্ট ইনকাম। ঠিক আছে, তো ইন্টারেস্ট ইনকাম তো তুমি বের করছো, এই অংশটার ভ্যালু কত ছিল এখানে তোমার 1500,1575। এই অ্যামাউন্ট থেকে তুমি এই এই জিনিসটা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তো 1575 থেকে এখন এটার ভ্যালু আসতেছে 540। তো 540 বাদ দিলে তোমার প্রফিট এটা চলে আসতেছে। ঠিক আছে, তো 4 নাম্বার ম্যাটার এক্সপ্লেইন করতেছি না, এর কারণে আমি 3 নাম্বার ডিটেইলি এক্সপ্লেইন করছি। 4 নাম্বারটা হলো তোমার একই বেরানেক মডেলের ম্যাথ, সো এটা নিজে বুঝে নিও, আমি যে ধরনের কনসেপ্ট দরকার বুঝাই ফেলছি। দেন আসতেছে মিলার ওয়ার মডেলে। ঠিক আছে, মিলার ওয়ার এবং স্টোন ইম্পর্টেন্ট আছে। জিনিসটা কিছুটা কমপ্লেক্স মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি কমপ্লেক্স না যদি ইজিলি বুঝতে চাও। ঠিক আছে, ইজিলি বোঝার চেষ্টা করো। এখানে কনসেপ্টটা হলো কি, আমি একটা গ্রাফের মাধ্যমে দেখাই। হ্যাঁ, এখানে কনসেপ্টটা হলো এটা যে একটা লোয়ার কন্ট্রোল লিমিট লাগবে আর একটা আপার কন্ট্রোল লিমিট রাখবে। ঠিক আছে, অর্থাৎ তার কি ক্যাশ অ্যাকাউন্ট যে আমি দেখাইছিলাম যে আগের এক্সাম্পল, যে এই যে ক্যাশ অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট থেকে সে তার প্রয়োজনীয় খরচগুলো করে, ঠিক আছে, নিয়মিত। এই যে ক্যাশ অ্যাকাউন্ট, এই ক্যাশ অ্যাকাউন্টে তো প্রত্যেকটা সময় কোনো না কোনো ব্যালেন্স থাকতেছে, এটা তো খালি রাখতেছে না কোনো সময়। ঠিক আছে, এই যে ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্সটা, এটাকে কন্টিনিউয়াসলি মনিটর করবে। কেমনে মনিটর করবে, এই ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্সটা সব সময় এটা একটা লোয়ার কন্ট্রোল লিমিট এবং আপার কন্ট্রোল লিমিট দেওয়া থাকবে, যে এর চেয়ে উপরে বা এর চেয়ে নিচে যাইতে পারবে না। ঠিক আছে, সো এই যে লিমিটটা আছে, ঠিক আছে, এই লিমিটটা ক্রস করলে তখন কি ধরনের অ্যাকশন নিতে হবে সেটা নিয়ে এই স্ট্র্যাটেজি তোমার বলা আছে। ঠিক আছে, সো ধরো এই যে এই ম্যাপটা এখানে কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, এখন লিমিট, লোয়ার কন্ট্রোল লিমিট কোনটাকে বলে, যেই অ্যামাউন্টটা মিনিমাম ক্যাশ ব্যালেন্স হিসেবে বলা আছে কোশ্চেনে, সেটা হলো তোমার লোয়ার কন্ট্রোল লিমিট, যে মিনিমাম এত টাকা তোমার ক্যাশ অ্যাকাউন্টে থাকতে হবে 1 লাখ, তাহলে এটা হলো আমার এলসিএল 1 লাখ। ঠিক আছে, আপার কন্ট্রোল লিমিট কোনটা, আপার কন্ট্রোল লিমিট বের করার ফর্মুলা আছে। আপার লিমিট বের করার ফর্মুলা হলো 3R 3 × R প্লাস L। এই ফর্মুলা করলে L কি, L হলো লোয়ার কন্ট্রোল লিমিট, আর কি কোশ্চেন হলো আরটা কোথা থেকে আসছে। ঠিক আছে, আর এর ভ্যালু আমাদের আলাদা করে বের করে নিতে হয়। ঠিক আছে, তো এখানে আর এর ভ্যালু আলাদা করে বের করে নিয়েছে। আর হলো অপটিমাল রিটার্ন পয়েন্ট। এই জিনিসটা কি আমি গ্রাফের সাহায্যে বুঝাবো, বাট আগে এটা বুঝে নাও যে কোশ্চেন থেকে তোমার অপটিমাল রিটার্ন পয়েন্ট আর এর ভ্যালু বের করে নেওয়া লাগে। কেমনে বের করো, 3A এর ভ্যালু মানে কি, মানে ট্রানজাকশন কস্ট, V হলো ভ্যারিয়েন্স। ঠিক আছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকলে স্কয়ার করে ফেলবা, আর I হলো ইন্টারেস্ট রেট, পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। সো এটা করে তুমি আলটিমেটলি 1/3 এটাকে পাওয়ার হিসেবে দিয়ে, টু দি পাওয়ার 1/3 দিয়ে তুমি আলটিমেটলি আর এর যে ভ্যালুটা পাচ্ছ 75,000 হলো তোমার অপটিমাল রিটার্ন পয়েন্ট। সো অপটিমাল রিটার্ন পয়েন্ট যেটা আসতেছে, আচ্ছা সরি আমি একটু খেয়াল করিনি, ভুল করছি। আর হলো তোমার 75,000। ঠিক আছে, অপটিমাল রিটার্ন পয়েন্ট হলো এই এল এর সাথে যখন আর যোগ করবা তখন তোমার অপটিমাল রিটার্ন পয়েন্ট আসতেছে। ঠিক আছে, তবে এখানে আর এর ভ্যালুই বসবে, এখানে অপটিমাল রিটার্ন পয়েন্ট না। ঠিক আছে, তো এখানে 3 × R প্লাস L যোগ করলে এটা হলো 3,25,000 টাকা। আমি অনেক আগে করছিলাম তো ম্যাথটা, সো একটু ভুলে বলে ফেলছি। আচ্ছা, এখন দেখো ম্যাথটা কেমনে করবে, আমি গ্রাফের সাহায্যে জিনিসটা বুঝাই। ঠিক আছে, সো এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে তোমার একটা লোয়ার কন্ট্রোল লিমিট আছে। আচ্ছা, এলসিএল এবং ইউসিএল কত আসছে সেই জিনিস দেখো। এলসিএল আসছিল 1 লাখ, দেওয়াই আসছিল লোয়ার কন্ট্রোল লিমিট, আর ইউসিএল কত আসছে 3,25,000। অর্থাৎ তোমার প্রত্যেক সময় ক্যাশ ব্যালেন্স 1 লাখের নিচে নামতে পারবে না, 3,25,000 উপরে উঠতে পারবে না, এই হলো লিমিট। ক্যাশ ব্যালেন্স 1 লাখ, ঠিক আছে, এলসিএল এই 1 লাখের নিচে নামতে পারবে না, এই 3,25,000 উপরে উঠতে পারবে না। ঠিক আছে, এখন অপটিমাল রিটার্ন পয়েন্টটা কি, কেন কাজে লাগবে, বিষয়টা হলো যখনই কোনো সময় যদি দেখা যায় যে ক্যাশ ব্যালেন্স 1 লাখের নিচে নেমে গেছে, ঠিক আছে, ধরো এটা নিচে নেমে এটা 70,000-এ দাঁড়াইলো,
1 লাখ থেকে কমে এটা 70,000-এ দাঁড়াইলো, ঠিক আছে? 1 লাখ ছিল, সেখান থেকে কমে 70,000-এ আসছে। তাহলে কি তোমার ব্যালেন্স কমছে, এখন যদি ব্যালেন্সটাকে বাড়াইতে হয়, এই যে দেখো, বোঝার চেষ্টা করো, এই গ্রাফ জিনিসটা দেখো, এই যে এই ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্স কমে গেছে তোমার, তাহলে এটাকে যদি বাড়াইতে হয় তাহলে কি করতে হবে? কিছু টাকা এই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থেকে কিছু টাকা ডিসইনভেস্টমেন্ট করে জায়গায় নিয়ে আসতে হবে, তখন তোমার আলটিমেটলি ক্যাশ অ্যাকাউন্টে ব্যালেন্স বাড়বে, তাই না? তাহলে ক্যাশ অ্যাকাউন্টে ব্যালেন্স যখন এলসিএল কে ক্রস করে নিচে চলে যাচ্ছে, তখন তোমার কিছু টাকা ডিসইনভেস্টমেন্ট করে নিতে হবে, করলে তখন তোমার ক্যাশ অ্যাকাউন্টে ব্যালেন্স বাড়বে। তাহলে কোশ্চেন হলো কত করতে হবে? এই যে 70-তে আসছে, এখন এটা যদি তুমি মনে হতে পারে স্বাভাবিকভাবে যে আমরা 30 টাকা, তাহলে অর্থাৎ 30,000 টাকা আমরা ডিসইনভেস্টমেন্ট করলে আমার ক্যাশ ব্যালেন্স 1 লাখে চলে আসতেছে, কিন্তু এখানে বিষয়টা এরকম না, ঠিক আছে? এই মডেলটা এরকম যে যখনই তোমার কন্ট্রোল লিমিটকে হিট করবে, ঠিক আছে, অর্থাৎ ব্যালেন্স নেমে কি 1 লাখের নিচে নামছে 70,000 যদি ব্যালেন্সে আসে, এই যে কন্ট্রোলকে ক্রস করছে, ক্রস করা মানে এটা আমার অপটিমাল রিটার্ন পয়েন্টে নিয়ে যেতে হবে। আমার অপটিমাল রিটার্ন পয়েন্ট আমার কত আসছিল? 1,75,000 আসছিল, ঠিক আছে? তাহলে এইটা হলো আমার 1,75,000, এই অপটিমাল রিটার্ন পয়েন্ট। আমার এটাকে ব্যালেন্সকে 1,75,000 নিয়ে যেতে হবে। তো কারেন্ট ব্যালেন্স কত আছে? 70,000 আছে। আমার ব্যালেন্স নিয়ে যেতে হবে 1,75,000। তাহলে 1,05,000 টাকা, আরো বেশি টাকা লাগবে আমার ক্যাশ অ্যাকাউন্টে, আরো 1,05,000 টাকা দরকার। এই 1,05,000 টাকা আমি ডিসইনভেস্টমেন্ট করব, ঠিক আছে? আমার যে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট আছে সেখান থেকে 1,05,000 টাকা ডিসইনভেস্টমেন্ট করে আমি এটাকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে? সো এই কাজটা এখানে আমি করতেছি। ওকে, আই হোপ বুঝাতে পারছি। সো এখানে তুমি ডিসইনভেস্টমেন্ট করলা, করে তুমি ব্যালেন্সটা এখানে নিয়ে আসলা। সো এই হলো বিষয়টা। এখানে তোমার তুমি 30,000 ইনভেস্টমেন্ট করলে হবে না, তোমার 1,05,000 টাকা ইনভেস্ট করতে হবে। তারপর একইভাবে যদি এটা তোমার যদি আপার কন্ট্রোল লিমিটকে ক্রস করে ফেলে, ঠিক আছে, ধরো তোমার ব্যালেন্স হঠাৎ করে বাড়তে বাড়তে অনেক বেশি হয়ে গেল, কারণ ব্যালেন্স বেশি থাকাও ভালো না ক্যাশ অ্যাকাউন্টে, অর্থাৎ যদি প্রয়োজন হচ্ছে বেশি থাকে তাহলে সেটার অর্থ তুমি রিটার্ন অপরচুনিটিকে লুজ করতেছো, ঠিক আছে? তো এটা হয়তো আপার কন্ট্রোল লিমিট 3,25,000, তোমার হয়তো 3,50,000 হয়ে গেছে ব্যালেন্স হঠাৎ করে। 3,50,000 হয়ে গেছে ব্যালেন্স মানেই তোমার এটাকে নামাইতে হবে, ঠিক আছে? নামানোর অর্থ ইনভেস্টমেন্ট করতে হবে, ঠিক আছে? তো মনে করো এই যে এই জিনিসটা দেখো, যদি ক্যাশ অ্যাকাউন্টে হঠাৎ করে ব্যালেন্স যা থাকা উচিত তার চেয়ে বেশি হয়ে গেছে, তখন তুমি এটাকে তো আর মানে যা প্রয়োজন তোমার ক্যাশ তার চেয়ে বেশি টাকা ক্যাশ অ্যাকাউন্টে আছে, তাহলে তুমি তো এটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে নিয়ে যাবা, কিছু টাকা ইনভেস্টমেন্ট করে ফেলবা, ঠিক আছে? যে এটা ইনভেস্টমেন্ট হোক, ঠিক আছে, আমার তো এত টাকা লাগতেছে না। সো এটা যখনই তোমার এটা কন্ট্রোল লিমিটকে অতিক্রম করতেছে, ঠিক আছে, এই যে এই যে স্টেজটা লোয়ার কন্ট্রোল থেকে আপার কন্ট্রোল, এই রেঞ্জের মধ্যে যতক্ষণ পর্যন্ত তোমার ক্যাশ ব্যালেন্স থাকতেছে, তোমার কোনো স্ট্র্যাটেজি বা অ্যাকশন নেওয়ার লাগতেছে না। কিন্তু যখনই এই রেঞ্জ, তোমার ক্যাশ ব্যালেন্স এই রেঞ্জকে ক্রস করতেছে, ঠিক আছে, এর নিচে নামলে তখন এটাকে তোমার রিটার্ন পয়েন্টে নিয়ে আনার লাগতেছে। আবার যখন এর উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে ধরো 3,50,000 হয়েছে, তাহলে আমার এটাকে রিটার্ন পয়েন্টে আনলে কি করতে হবে? আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে। কত অ্যামাউন্টে ইনভেস্টমেন্ট করতে হবে? 3,50,000 এবং 1,75,000 ডিফারেন্স কত? ডিফারেন্স হলো 1,75,000। তাহলে 1,75,000 টাকা আমার ইনভেস্টমেন্ট করতে হবে, করলে তখন আমার ব্যালেন্স এখান থেকে নেমে এই জায়গায় চলে আসবে, ঠিক আছে? তাহলে এই হলো আমার মিলার ওয়ার মডেলের স্ট্র্যাটেজি জিনিসটা। আই হোপ জিনিসটা বুঝাতে পারছি। তাহলে এখন এই যে এই কনসেপ্টটা যদি মাথায় থাকে তাহলে বুঝতে সমস্যা হবে না। এই যে এখন এটা ক্যালকুলেশন গুলা দেখাবো, এখন হলো ইয়ের মাধ্যমে দেখাবো, এটা হলো তোমার টেবিলের মাধ্যমে। এখানে নেট ব্যালেন্স যে কলামটা, এই কলামটা হলো স্লাইডে দেওয়া নাই, ঠিক আছে? তো এটা বলছে যে আপনারা বুঝতে সমস্যা হলে আপনারা কাজ করেন যে নেট ব্যালেন্স একটা অতিরিক্ত কলাম অ্যাড করে নিয়ে, ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এখন দেখো এই জিনিসটা কেমনে ক্যালকুলেশন হচ্ছে। এই যে কোশ্চেনে যে নেট ক্যাশ ফ্লো গুলো দেওয়া আছে, তো এই ক্যাশ ফ্লো গুলো আমি এখানে বসাইলাম যে আমার নেট ক্যাশ ফ্লো এত এত এত, ঠিক আছে, বসাইছি। ওকে, এখন জিনিসটা দেখো, এবং আমার স্টার্টিং ব্যালেন্সও দেওয়া আছে কোথাও, দেখো খুঁজতে হবে কোথায় দেওয়া আছে। এই যে বলে দিচ্ছে স্টার্টিং ব্যালেন্স 1,50,000 টাকা, ঠিক আছে? সো আমার পিরিয়ড ওয়ানের যেটা স্টার্টিং ব্যালেন্স, সেটা তো আমার পিরিয়ড জিরোর এন্ডিং ব্যালেন্স, তাহলে আমি এখানে হিসাবে লিখতেছিলাম 1,50,000 লিখলাম, ঠিক আছে? তো আমার এখন আমি নেট ব্যালেন্স গুলো কেমনে ক্যালকুলেট করবো এটা বোঝার চেষ্টা করবো। নেট ব্যালেন্সকে বলা হচ্ছে যে পরবর্তী পিরিয়ডের বিগিনিং ব্যালেন্স হিসেবে। তো এটা আমি কেমনে ক্যালকুলেশন করব? আমরা পরবর্তী পিরিয়ডের নেট ক্যাশ ফ্লোর সাথে ডাইরেক্ট চলে যাবো হিসাবে, যে এন্ডিং ব্যালেন্স আমার 1,50,000, পরবর্তী পিরিয়ডের নেট ক্যাশ ফ্লো কত? 25,000, ঠিক আছে? তাহলে 1,50,000 থেকে 25,000 বিয়োগ দিব, কত আসে? 1,25,000। তাহলে আমার নেট ব্যালেন্সের ক্যালকুলেশন কত আসতেছে? 1,50,000 মাইনাস 25,000, 1,25,000। এই 1,25,000-কে আমি ডাইরেক্ট এখানে এন্ডিং ব্যালেন্স হিসেবে পরের পিরিয়ডে নিয়ে আনলাম, ঠিক আছে? এখন এই 1,25,000 কি আমার লিমিটের মধ্যে আছে? আমার লিমিট কি? লোয়ার লিমিট হলো 1 লাখ, হায়ার লিমিট কত?
3,25,000, 1 লাখ থেকে 3,25,000 ভিতরে আছে, তাহলে আমার কোনো অ্যাকশন দরকার নাই। ঠিক আছে, যেহেতু অ্যাকশন দরকার নেই, কোনো অ্যামাউন্টের ঘরও খালি থাকবে, তাহলে এখন আমার নেট ব্যালেন্সে কি বসবে? এই 1,25,000 না, এবার আমি দেখবো পরবর্তী নেট ক্যাশ ফ্লো কত, -75,000। তাহলে এই 1,25,000 থেকে -75,000 আমি মানে 75,000 যদি বাদ দিই, তাহলে আমার কত আসতেছে? 50,000 আসতেছে। এই 50,000 আমার এন্ডিং ব্যালেন্সে চলে যাচ্ছে পরবর্তী পিরিয়ডের 50,000। ঠিক আছে, এখন দেখো এই 50,000 কি আমার লিমিটের মধ্যে আছে? আমার লিমিট কি 1 লাখ থেকে 3,25,000? এটা তো 1 লাখ লোয়ার লিমিটের নিচে চলে গেছে। কত নিচে? এখন বোঝার চেষ্টা করো, লোয়ার লিমিট আমার 1 লাখ, এটা নিচে নেমে 50 তে চলে গেছে। এটা নিচে যদি নেমে 50 তে চলে যায়, আমার কি এটাকে 50 কে 100 তে রিটার্ন করলে হবে? এটাকে আমার রিটার্ন করে 1,75,000 নিয়ে যেতে হবে, রিটার্ন পয়েন্টে নিয়ে আনতে হবে। তাহলে 50 এবং 1,75,000 এর ডিফারেন্স কত? 1,25,000। তাহলে আমার ডিসইনভেস্টমেন্টের অ্যামাউন্ট কত হতে হবে? 1,25,000 টাকা ডিসইনভেস্টমেন্ট করতে হবে। ঠিক আছে, আমি এখানে সহজ করে বোঝার জন্য লিখে দিছি যে যখন তোমার এন্ডিং ব্যালেন্স লোয়ার কন্ট্রোল লিমিটের চেয়ে নিচে হবে, তখন ডিসইনভেস্টমেন্ট লাগবে, আর যখন তোমার এন্ডিং ব্যালেন্স আপার কন্ট্রোল লিমিটের উপরে হবে, তখন তোমার ইনভেস্টমেন্ট লাগবে। ঠিক আছে, সো ডিসইনভেস্টমেন্ট লাগতেছে 1,25,000 টাকা। ঠিক আছে, এখন 1,25,000 টাকা ডিসইনভেস্টমেন্ট করার ফলে তোমার ক্যাশ অ্যাকাউন্টে কি ব্যালেন্স বাড়বে না কমবে? অবশ্যই ব্যালেন্স বাড়বে। তাহলে 50,000 টাকা ছিল ক্যাশ ব্যালেন্স। ঠিক আছে, এটার সাথে আমি 1,25,000 যোগ করব। ঠিক আছে, যোগ করলে এখন কিন্তু আমি ডাইরেক্ট পরে নেট ক্যাশ ফ্লোতে চলে যাব না, যখন আমি অ্যাকশন নিব তখন আমি এটা আগে আমি এটা আমার অ্যাকশন নিলে ওই অ্যাকশনটা অ্যাডজাস্টমেন্ট করে নেট ব্যালেন্সটা বের করবো। 50,000 এটার সাথে 1,25,000 যোগ করলে আমার 1,75,000 আমার আসতেছে নেট ব্যালেন্স। এইটা আমার এখানে 1 লাখ। এখন নেট ব্যালেন্স আমি এটা রাখতেছি, এই 1,75,000 সাথে যোগফলটা আমি এই জায়গায় দেখাবো। ঠিক আছে, যখনই আমার অ্যাকশন নেওয়ার লাগতেছে, তো 1,75,000 এর মধ্যে আমি 1 লাখ যোগ করলাম, নেট ক্যাশ ফ্লোর সাথে যোগ করে আমার এন্ডিং ব্যালেন্স আসতেছে 2,75,000। ঠিক আছে, অথবা এখানেও 1 লাখ যোগ করে দিতে পারো। আমি জিজ্ঞেস করে দেখবো এখানে 1 লাখ যোগ করা যায় কিনা, এই 1 লাখ টাকা এখানেও যোগ করা যায় কিনা। যাই হোক, বাট এই 1 লাখ যোগ করতে হবে, এখানে যোগ না করলেও তোমার এখানে আলটিমেটলি যোগ এন্ডিং ব্যালেন্সে 2,75,000 থাকতেছে। ঠিক আছে, তো এই 2,75,000 তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার। এখন তুমি দেখো এবার পরবর্তী ক্যাশ ফ্লো কত? -25,000। তো -25,000 বাদ দিয়ে তোমার 2,50,000 আসতেছে। এই 2,50,000 তোমার এন্ডিং ব্যালেন্সে চলে যাচ্ছে পরবর্তী ক্যাশ ফ্লো। এই 2,50,000 বা এই 2,75,000, এই দুটাই তো লিমিটের মধ্যে ছিল, 1 লাখ থেকে 3,25,000। ঠিক আছে, তাহলে এখানেও আমার এই দুটাতে আমার কোনো অ্যাকশন নেওয়া লাগতেছে না। আবার 2,50,000 এর সাথে আমি পরবর্তী ক্যাশ ফ্লো যোগ করবো, আমার আসতেছে 3,75,000। এটা কিন্তু লিমিটকে অতিক্রম করছে, এটা আপার কন্ট্রোল লিমিটের উপরে চলে গেছে। আপার কন্ট্রোল লিমিট ছিল আমার 3,25,000, তাহলে আমার 3,25,000 ছিল 3,75,000 চলে গেছে। 3,75,000 থেকে আমি এটাকে কই নিয়ে আসবো? এই জায়গায় নিয়ে আসতে হবে, 1,75,000 নিয়ে আসতে হবে। তাহলে আমার যখন আমার নিচে নামতে হইতেছে, আমার অর্থ হলো এটা আমার কি করা লাগতেছে? ইনভেস্টমেন্ট করা লাগতেছে। কত করা লাগতেছে? 2 লাখ টাকার ইনভেস্টমেন্ট করা লাগতেছে। ঠিক আছে, হ্যাঁ, ইনভেস্টমেন্ট করলেই তো তখন আমার ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্স কমবে। ঠিক আছে, তো আলটিমেটলি 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে তখন তোমার এই যে ব্যালেন্স কত আছে 3,75,000, এখান থেকে 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে দিলে 1,75,000 টাকা তোমার ব্যালেন্স থাকতেছে। এই হলো আমার কমপ্লিট টেবিলটা। দেন হলো আমি স্টোন মডেলে যাচ্ছি। স্টোন মডেলে আমি বেশি এক্সপ্লেনেশনে যাব না, শর্ট কিছু জিনিস দেখাবো। স্টোন মডেলের ক্ষেত্রে বিষয়টা হচ্ছেটা কি, যে স্টোন মডেলে তোমার দুটা লিমিট থাকতেছে। আচ্ছা, এই যে এই জিনিসটা হলো রিলেটেড ম্যাথ, তো এখানে এটার ভিতরে ঢুকে গেছে। এই যে তোমার এটা কত নাম্বার? 7 নাম্বার ম্যাথটাও তোমার ইয়ের ম্যাথ, এটা কি বলে, তোমার 7 নাম্বার ম্যাথটাও তোমার মিলার ওয়ার মডেলের ম্যাথ। ঠিক আছে, আর তোমার 8-এর ম্যাথটা, ঠিক আছে, না, 8 এবং 6 হলো তোমার স্টোন মডেলের ম্যাথ। এখানে একটা জিনিস দেখাইতাম। আচ্ছা, একটা আপার কন্ট্রোল লিমিট ছিল, এই যে ধরো এটা ধরো আমার আগের আপার কন্ট্রোল, বা ইউসিএল 2 ধরতে পারো। আমি দেখি এখানে একটা জিনিস, যেমন তোমার 6 নাম্বার ম্যাটটা দেখতে পারো, 6 বা 7 কোথায় জানি আছে, 6 দেখতে পারো, ইনার দিয়ে দিছে এক্সট্রা। ঠিক আছে, অর্থাৎ আমাদের ইনসাইড দ্য আউটার কর্নার দ্যাট দ্য ফার্ম টু ক্যারি টু দ্য নেক্সট টু ডিসকাস। আচ্ছা, এই দেখো এখানে তোমার ইনার লিমিট। ঠিক আছে, এই যে তোমার ধরো আপার কন্ট্রোল লিমিট ছিল ধরো 16,000। ঠিক আছে,
এবং লোয়ার কন্ট্রোল লিমিট ছিল ধরো 400 বা এখানে যত আসে 500,000, ঠিক আছে। তো একটা আপার কন্ট্রোল লিমিট ছিল, একটা লোয়ার কন্ট্রোল লিমিট ছিল, কিন্তু ইয়েতে কি করতেছে, যখন এটা স্টোন মডেলে যাচ্ছে তখন ভিতরে আরেকটা লিমিট নিয়ে আনতেছে, সেটাকে বলতেছে ইনার কন্ট্রোল। তাহলে ইনার আপার কন্ট্রোল লিমিট, ইনার লোয়ার কন্ট্রোল লিমিট, ঠিক আছে। তো একটা লিমিট থাকতেছে বাইরের লিমিট, আর এটা থাকতেছে ভিতরের লিমিট, ঠিক আছে। শর্তটা কি, কিভাবে এই জিনিসগুলো মূল্যায়ন করে, এখানে হলো বিষয়টা কি, আগে টেস্ট করে আপার আউটার যে লিমিটটা আছে, বাইরের যে লিমিটটা, বড় লিমিট যেটা, ঠিক আছে। হ্যাঁ, সো টেস্ট করে দেখে যে আগে যে ব্যালেন্সটা কি আউটার লিমিটের মধ্যে আছে কিনা। ব্যালেন্স যদি আউটার লিমিটের মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে কোনো কোনো কি বল, এখানে দুটা স্টেপ আছে। আগে হলো ট্রিগার ফর ইভ্যালুয়েশন স্টেজ, ঠিক আছে। ট্রিগার ফর ইভ্যালুয়েশন স্টেজে দেখে তোমার যে ক্যাশের ব্যালেন্স এটা কি তোমার আউটার কন্ট্রোল লিমিটের মধ্যে আছে কিনা। যদি দেখে এটা আউটার কন্ট্রোল লিমিটের মধ্যেই আছে, তাহলে আমি ইভ্যালুয়েশন স্টেজে আমার আর যাওয়ার দরকার নাই, আমি এখানে লিখে দিছি নো ইভ্যালুয়েশন নিডেড, ঠিক আছে। এখন তুমি নান লিখে দিলেও চলবে শর্টে। সো ইভ্যালুয়েশন তোমার লাগতেছে না যখনই তোমার ট্রিগার ফর ইভ্যালুয়েশন স্টেজে দেখতেছো যেটা আউটার কন্ট্রোল লিমিটের ভিতরে আছে, ঠিক আছে। যখন দেখতেছো ট্রিগার ফর ইভ্যালুয়েশন স্টেজে, যেটা আমাদের নর্মাল, এই যে নর্মাল লিমিট তো এই দুটো ছিল, ঠিক আছে, এরপর ভিতরে আরো দুটো লিমিট অ্যাড করা হয়েছে। সো প্রথম লিমিটের মধ্যে যখন দেখতেছি এটা আউটার কন্ট্রোল লিমিটের মধ্যে আমার এটা থাকতেছে না, তখন আমি ইভ্যালুয়েশন স্টেজে দেখবো। ইভ্যালুয়েশন স্টেজে আমি কিভাবে মূল্যায়ন করব, ইভ্যালুয়েশন স্টেজে দেখে কি ইনার কন্ট্রোল লিমিটের মধ্যে আছে কিনা। এখন তোমার কোশ্চেন আসতে পারে যে ইনার কন্ট্রোল লিমিটের মধ্যে আছে কিনা মানে কি, তো আউটার কন্ট্রোল লিমিটের মধ্যে নাই তার মানে তো ইনার কন্ট্রোল লিমিটের মধ্যেও নাই, তাই না। বিষয়টা হলো সেটা না, ইনার কন্ট্রোল লিমিটের মধ্যে কোন ব্যালেন্সটা আছে কিনা সেটা কোন ব্যালেন্স চেক করে, চেক করে হলো তোমার যে ব্যালেন্সটা আছে সেটার সাথে লুক অ্যাহিড পিরিয়ডের ক্যাশ ফ্লো যোগ করে। লুক অ্যাহিড পিরিয়ড হলো ধরো আজকের দিন, ঠিক আছে, পরবর্তী যেই দিনের তুমি ক্যাশ ফ্লোকে সার্টেনলি প্রেডিক্ট করতে পারতেছো, শিওর হয়ে, তুমি হয়তো আজকে ধরো মঙ্গলবার, ঠিক আছে, তুমি বুধবার এবং বৃহস্পতিবারের ক্যাশ ফ্লো তুমি শিওর হয়ে প্রেডিক্ট করতে পারতেছো, ঠিক আছে। বৃহস্পতিবারটা তুমি শিওর হয়ে, সরি মানে শুক্রবারটা শিওর হয়ে তুমি পারতেছো না, তাহলে তোমার লুক অ্যাহিড পিরিয়ড 2 দিন, ঠিক আছে। এরকম সিচুয়েশনে তোমার লুক অ্যাহিড পিরিয়ড 2 দিন। সো কোশ্চেনে লুক অ্যাহিড পিরিয়ড বলে দিবে অথবা এরকম একটা সেন্টেন্স বলে দিবে, তো সেটা দিয়ে বুঝতে পারবে লুক অ্যাহিড পিরিয়ড। এখন যদি তোমার হয় লুক অ্যাহিড পিরিয়ড 2 days, তাহলে তোমার যেই কারেন্ট ডেজ এর নেট এন্ডিং ব্যালেন্স আছে সেটার সাথে পরবর্তী 2 বছর, ধরো কারেন্ট ডেজ এর এন্ডিং ব্যালেন্স হলো তোমার এই যে এই টাকা, ঠিক আছে। ঠিক আছে, এখন তোমার লুক অ্যাহিড পিরিয়ড যদি 2 days হয়, তাহলে পরবর্তী দুইটা যে ক্যাশ ফ্লো আসবে, এই ক্যাশ ফ্লো যোগ করে তোমার অ্যামাউন্ট যে ভ্যালু দাঁড়াবে, সেই ভ্যালুটা তোমার ইনার কন্ট্রোল লিমিটের ভিতরে আছে কিনা চেক করবা। যদি না থাকে তাহলে তোমার অ্যাকশন নেওয়া লাগবে, না হলে অ্যাকশন নেওয়া লাগবে না। সেক্ষেত্রে তোমার অ্যাকশন নেওয়া লাগবে ইনভেস্টমেন্ট অথবা ডিসইনভেস্টমেন্ট নেওয়া লাগবে। যখনই তুমি ইনভেস্টমেন্ট বা ডিসইনভেস্টমেন্ট কত নিবা এটাকে কনসিডার করবা, তখন আবার তুমি ওই এন্ডিং ব্যালেন্স দিয়ে হিসাব করবা যে এন্ডিং ব্যালেন্স কত, অপটিমাল রিটার্ন পয়েন্ট কত। ধরো অপটিমাল রিটার্ন পয়েন্ট হলো আমার এখানে এন্ডিং ব্যালেন্স কত দেবো, 1.7 মিলিয়ন, অপটিমাল রিটার্ন পয়েন্ট ধরো 2 মিলিয়ন, ঠিক আছে। তাহলে আমার এটাকে কি করতে হচ্ছে, আমার ওই 0.3 মিলিয়ন যেটা, ঠিক আছে, অর্থাৎ মানে বাকি যে অ্যামাউন্টটা, ঠিক আছে, মানে 3 লাখ, 3 লাখ টাকা আবার ডিসইনভেস্টমেন্ট করা লাগতেছে, তখন আমার এটা 1.7 থেকে 2 মিলিয়ন হয়ে যাবে। সো এই হলো তোমার স্ট্র্যাটেজি। আমি জানি অনেক কিছু একসাথে বলছি, হয়তো এত কিছু একসাথে হয়তো মাথায় থাকবে না, আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি এই ম্যাথটা, বাট শর্টে বলবো, আমার হাতে একটু বেশি সময় নাই। বাট একটু বলবো যে এই জিনিসটা যখন নিজে করবা তখন বুঝতে পারবা, ঠিক আছে। সো নিজে প্র্যাকটিস করবা, বুঝতে পারবা। আমি একটা ম্যাথ দিয়ে জাস্ট দেখাবো। এইটা আমি দেখাবো হলো এই ম্যাথটা দিয়ে দেখাবো, ঠিক আছে। এখন আগে যে ম্যাথটা দেখাইছিলাম মিলার ওয়ার মডেলের, সেই ম্যাথে আমাকে এক্সট্রা কি ইনফরমেশন দিয়ে দিছি, ইনার কন্ট্রোল লিমিট দিয়ে দিছে, আউটার কন্ট্রোল লিমিট দিয়ে দিছে, ঠিক আছে। বলে দিছে যে 20,000, ঠিক আছে, অর্থাৎ কি আমার যে লিমিট আছে, যেই লিমিটটা আমাকে দিছিল আউটার কন্ট্রোল লিমিট, সেই লিমিট থেকে আমি 20,000 নিচে নামলে ইনার কন্ট্রোল, ইনার আপার কন্ট্রোল লিমিট পেয়ে যাব, আর এখান থেকে 20,000 উপরে উঠলে আমি ইনার লোয়ার কন্ট্রোল লিমিট পেয়ে যাব, ঠিক আছে। সো এইভাবে করে আমার 20,000 যোগ এবং 20,000 বিয়োগ দিয়ে, আপার কন্ট্রোল থেকে 20,000 বিয়োগ এবং লোয়ারের সাথে 20,000 যোগ করে, ঠিক আছে, করে আমার এই ব্যালেন্সটা আসতেছে। আরে এই যে, ঠিক আছে, এই ব্যালেন্সটা আমি লোয়ার কন্ট্রোল LCL1 এবং UCL1 পেয়ে গেছি। আর LCL2 মানে আপার কন্ট্রোল, LCL2 এবং UCL2 আপার না, আউটার কন্ট্রোল, ঠিক আছে। দুইটা যে আউটার কন্ট্রোল দেওয়া আছে, এই দুটো আউটার কন্ট্রোল তো আমরা অলরেডি ছিল, ঠিক আছে, সেটার সাথে আমরা ইনার কন্ট্রোল গুলো বের করে নিছি যে ইনফরমেশন বলছে সেটার বেসিসে। এখন দেখো
ক্যাশ ফ্লোর ভ্যালুগুলো আমি এখানে বসাই দিছি, ঠিক আছে। এন্ডিং ব্যালেন্স স্টার্ট করছিলাম 1,50,000 দিয়ে, ঠিক আছে। 1,50,000 থেকে 1,25,000 বাদ যাবে, 1,25,000, ঠিক আছে। 1,25,000 তাহলে আমি এখানে বসাই দিলাম, এন্ডিং ব্যালেন্সে ডাইরেক্ট নিয়ে আনলাম, এই 1,25,000 এখানে নিয়ে আনলাম। এই 1,25,000 আমি দেখবো আমার আউটার যে কন্ট্রোল লিমিট, আউটার কন্ট্রোল লিমিট কোনটা, এই যে 1,00,000 এবং 3,25,000 এর ভিতরে আছে, হ্যাঁ, কোনো ইভ্যালুয়েশন লাগবে না, ঠিক আছে। ডাইরেক্ট আমি এখন এই 1,25,000 থেকে 75,000 বাদ দিব, কত আসে 50,000, এই 50,000 এখানে বসবে, ঠিক আছে। এই 50,000কে আবার এখানে নিয়ে আসলাম, এটা কি আমার 1,00,000 থেকে 3,25,000 ভিতরে না? ভিতরে না, ঠিক আছে। এখন তুমি দেখো ভিতরে যেহেতু না, অর্থাৎ আউটার কন্ট্রোল লিমিটের মধ্যে পড়েনি, আমি এখন তাহলে ট্রিগার ফর ইভ্যালুয়েশন থেকে ইভ্যালুয়েশন স্টেজে চলে যাব। ইভ্যালুয়েশন স্টেজে আমি কি করবো, কি এই যে ব্যালেন্সটা আছে এটার সাথে আমি লুক অ্যাহেড পিরিয়ডের ক্যাশ ফ্লো গুলো যোগ করবো। লুক অ্যাহেড পিরিয়ড বলা আছে কি, নেক্সট 2 ডেজ ক্যাশ ফ্লো, ঠিক আছে। তাহলে নেক্সট 2 ডেজ ক্যাশ ফ্লো হলো তোমার 1,00,000 এবং 25,000, ঠিক আছে। তাহলে তুমি যোগ করবা, ঠিক আছে। তো যোগ করে তোমার আলটিমেটলি এই যে 50,000 আছে, এই 50,000 সাথে 1,00,000 এবং 25,000 যোগ করো, কত আসতেছে তোমার, ঠিক আছে। তোমার আসবে হলো 50,000 প্লাস 1,00,000, 1,50,000 মাইনাস 25, 1,25,000, 1,25,000 আসতেছে। এখন তুমি এটা ইনার কন্ট্রোল লিমিটের মধ্যে টেস্ট করো, এই যেটা হলো ইনার কন্ট্রোল লিমিট, এটা কি 1,25,000 এর ভিতরে আছে না? আছে তো, ঠিক আছে। তাহলে তুমি যখন নেক্সট লুক অ্যাহেড পিরিয়ডের ক্যাশ ফ্লো গুলো যোগ করতেছো তোমার কারেন্ট এন্ডিং ব্যালেন্সের সাথে, কোন এন্ডিং ব্যালেন্স, যে এন্ডিং ব্যালেন্সে তোমার এই ট্রিগার ফর ইভ্যালুয়েশন স্টেজে তোমার আলটিমেটলি কি হয়েছে, আউটার কন্ট্রোল লিমিটের মধ্যে থাকেনি। যখনই এন্ডিং ব্যালেন্স আউটার কন্ট্রোল লিমিটের মধ্যে না থাকবে, তখন এন্ডিং ব্যালেন্সের সাথে পরবর্তী লুক অ্যাহেড পিরিয়ডের ক্যাশ ফ্লো গুলো যোগ করে যেই ব্যালেন্সটা আসবে সেই ব্যালেন্সটাকে চেক করবে এবার আউটার কন্ট্রোল লিমিট নিয়ে। মানে ট্রিগার ফর ইভ্যালুয়েশনে আমরা আউটার কন্ট্রোল লিমিট নিয়ে টেস্ট করি। ইভ্যালুয়েশন স্টেজে যাব যখন এই এটা লিমিটের মধ্যে থাকবে না, তখন আমি এই এন্ডিং ব্যালেন্সটাকে পরবর্তী লুক অ্যাহেড পিরিয়ডে ক্যাশ ফ্লো যোগ করে যেই ব্যালেন্সটা আসবে সেই ব্যালেন্সটা কি আমার ইনার কন্ট্রোল লিমিটের মধ্যে আছে কিনা সেটা আমি ইভ্যালুয়েশন স্টেজে চেক করব, ঠিক আছে। তো আমার 1,25,000 তো ইনার কন্ট্রোল লিমিটের মধ্যে আছে, তাহলে আমি ইভ্যালুয়েশন স্টেজে আমি বুঝতে পারতেছি কোনো অ্যাকশন লাগবে না, ঠিক আছে। সো আলটিমেটলি এখানে কোনটাতে আর অ্যাকশন লাগেনি, কিন্তু তুমি যদি 8 নাম্বার ইয়েতে ম্যাথে দেখো এখানে একটাতে অ্যাকশন লাগছে, ঠিক আছে। ফাইনালটাতে তুমি যদি দেখো, এখানে যদি আমার এখানে ধরো এটাতে আমার 5 নম্বরে ব্যালেন্স কত দাঁড়াইছে, আচ্ছা আমার অপটিমাল রিটার্ন পয়েন্ট কত আমি একটু চেক করে নিই। রিটার্ন পয়েন্ট হলো আমার 1 মিলিয়ন, এটা তো অপটিমাল রিটার্ন পয়েন্ট, 1 মিলিয়ন আমার রিটার্ন পয়েন্ট, ঠিক আছে। এখন তুমি দেখো এই 1.7 মিলিয়ন তোমার আছে ব্যালেন্স, ঠিক আছে, এখানে, ঠিক আছে। তো এই 1.7 মিলিয়ন তুমি এখান থেকে মানে 1.7 আসছে আর কি তোমার এই 1,50,000, তো 1,50,000 এর সাথে এই 20,000, মানে এই 2 লাখ, ঠিক আছে। 1,50,000 এর সাথে 2 লাখ যোগ করলে, সরি 15 লাখের সাথে 2 লাখ যোগ করলে 17 লাখ আসতেছে, ঠিক আছে। তো যেটা হলো 1.7 মিলিয়ন, ঠিক আছে। তো এটা তোমার এই ব্যালেন্স এখানে লেখলা। এখন তোমার এখানে লিমিট কত দেওয়া ছিল, আউটার কন্ট্রোল লিমিট, আউটার কন্ট্রোল লিমিট দেওয়া আছে যে 5 লাখ থেকে 16 লাখ, কিন্তু তোমার আসছে 17 লাখ, ঠিক আছে। অর্থাৎ আউটার কন্ট্রোল লিমিটের মধ্যে পড়েনি, তাহলে আমি ট্রিগার ফর ইভ্যালুয়েশন স্টেজ এটা ফুল এটাতে আসেনি, ঠিক আছে, মানে এটাতে আমার লিমিটের মধ্যে পড়েনি। এখন আমি চলে যাচ্ছি তাহলে ইভ্যালুয়েশন স্টেজে, আসেনি বলতে আমি বুঝে যাচ্ছি লিমিটকে ভঙ্গ করছে আর কি, লিমিটের বাইরে গেছে, তাহলে আমি ইভ্যালুয়েশন স্টেজে যাব। ইভ্যালুয়েশন স্টেজে আমি কি করব, এই যে 17 লাখ, এই 17 লাখের সাথে আমি পরবর্তী বছরের ক্যাশ ফ্লো যোগ করব। তো পরবর্তী বছরের ক্যাশ ফ্লো বলবো কোথায়, এখানে অ্যাকচুয়ালি আছে, এখানে 6 পিরিয়ড পর্যন্ত বের করতে বলছে, তো এখানে বলছে যে এই যে ফার্স্ট 6 ডেজ, এর কারণে সপ্তম বছরের ক্যাশ ফ্লোটা টেবিলে লেখেনি, কিন্তু এটা আগের ম্যাথ থেকে এই ম্যাথটা স্টার্ট হয়েছে, তো আগের ম্যাথে তোমার আগের ম্যাথের কোশ্চেনে সপ্তম বছরের ক্যাশ ফ্লো দেওয়া আছে, কত আছে 7 লাখ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি আমার যে 17 লাখ, ঠিক আছে, এই 17 লাখের সাথে আমি 7 লাখ যোগ করলে কত আসে, 24 লাখ আসে। এই 24 লাখটা আমি এখন কি দিয়েছে, ইভ্যালুয়েশন স্টেজে আছি, তাহলে আমি ইনার কন্ট্রোল লিমিট দিয়ে টেস্ট করব এই 7,50,000 থেকে 13 লাখের মধ্যে আছে কিনা। আমার কত আসছে 14 লাখ, এটা তো ইনার কন্ট্রোল লিমিটের ভিতরেও নাই, ঠিক আছে। আমি লুক অ্যাহেড পিরিয়ড কত, আচ্ছা আমি জিনিসটা বলা হয়নি, আবার রিপিট করতেছি, ঠিক আছে, কনফিউজ হওয়ার দরকার নেই। যে তোমার এখানে চেক করছো তোমার ব্যালেন্স আছে 17 লাখ, এটা আগে চেক করছো যে আউটার কন্ট্রোল লিমিটের মধ্যে আছে কিনা। আউটার কন্ট্রোল লিমিট হলো আমার 7,50,000 থেকে 13 লাখ, সরি 5 লাখ থেকে 16 লাখ, তাহলে আউটার কন্ট্রোল লিমিটের মধ্যে নাই। আউটার কন্ট্রোল লিমিটের মধ্যে যেহেতু নাই, এটার সাথে আমার লুক অ্যাহেড পিরিয়ডের ক্যাশ ফ্লো যোগ করতে হবে। লুক অ্যাহেড পিরিয়ড কত, 1 ডে, তাহলে পরবর্তী একদিনের ক্যাশ ফ্লো, এটা তুমি আগের কোশ্চেন থেকে পাবা যে পরবর্তী ডে এর ক্যাশ ফ্লো হলো 7 লাখ, তাহলে যোগ করলে 17 সাথে 7 যোগ করলে 24 লাখ আসে। এই 24 লাখ কি আমার ইনার কন্ট্রোল লিমিটের মধ্যে পড়ে কিনা এটা আমি টেস্ট করবো। এটাও আমার ইনার কন্ট্রোল লিমিটের মধ্যে পড়তেছে না,
তাহলে আমাকে স্ট্র্যাটেজি দিতে হবে। স্ট্র্যাটেজি নেওয়ার সময় আমি আবার আমার এন্ডিং ব্যালেন্সের হিসাবে চলে আসবো। আমার এন্ডিং ব্যালেন্স কত আছে? 17 লাখ। এখন আবার লুক অ্যাহেড পিরিয়ড যোগ করে কত হয়েছিল সেটা ভাবার দরকার নেই। আমার এন্ডিং ব্যালেন্স ছিল 17 লাখ। এই 17 লাখ এখন আমি হিসাব করবো আমার রিটার্ন পয়েন্ট, ঠিক আছে? অর্থাৎ অপটিমাল রিটার্ন পয়েন্ট কত? 10 লাখ। অর্থাৎ 10 লাখ আমার অপটিমাল ক্যাশ ব্যালেন্স 17 লাখে আছে, এটাকে 10 লাখে নিয়ে আনতে হবে নামায়া, ঠিক আছে? তো নামায় 10 লাখে নিয়ে আনতে হলে কি করতে হবে? আমার 7 লাখ টাকা কি করতে হবে? 7 লাখ টাকা আমার ইনভেস্টমেন্ট করলে তখন ক্যাশ ব্যালেন্স কমে যাবে। তাহলে ইনভেস্টমেন্ট লাগবে 7 লাখ টাকার, ঠিক আছে? সো আই হোপ জিনিসটাকে বুঝতে পারছি। সো এই জিনিসটা প্র্যাকটিস করলে তখন ইজি হয়ে যাবে। সো এটা আপাতত এখানে আমি ক্লাসটা কনক্লুড করতেছি। একটু প্র্যাকটিস করে তাহলে তখন জিনিসটা, আমি জানি হয়তো কঠিন লাগতে পারে, বাট যদি বেশি ইজি করে বুঝাইতে হইতো তাহলে হয়তো একটু অনেক ডিটেইলে ক্লাসটা লাগতো। আপাতত আমি একটু শর্টে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে?